ওয়েলকাম টু জেনুইন নলেজ। আজকে আমরা প্রথম ডেসক্রিপটিভ ক্লাস করব বঙ্গানুবাদের। তো দেখতেই পাচ্ছ একটা ছোট্ট প্যারাগ্রাফ নিয়েছি, কয়েকটা মাত্র বাক্য আছে। তো প্রথম একটু ইজিভাবে আমরা শুরুটা করি, তারপর আস্তে আস্তে আরও অনেক শক্ত জিনিস আছে সেসব করব। তো আমি বঙ্গানুবাদ শুরু করার আগে কতগুলো জিনিস একটু বলে নিই, কেন কয়েকটা বিষয় আমাদেরকে মাথায় রেখে আর কি বঙ্গানুবাদ করতে হবে। তো সেই জিনিসগুলো আর কি মোটামুটি যেগুলো আমাদের খেয়াল রাখতে হয় সেটা আমি পয়েন্ট করে করে বলার চেষ্টা করছি। যেমন ধরো নাম্বার ওয়ান, 1 নম্বর বিষয় হচ্ছে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আক্ষরিক অনুবাদ করা যাবে না। ঠিক আছে, আক্ষরিক অনুবাদ করা যাবে না, অনুবাদ করা যাবে না। আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে আমরা বাক্যর মধ্যে যে শব্দগুলো আর কি মানে জানি, মানে কি বলবো, প্রাইমারি যে মিনিংটা জানি আমরা সেই মিনিংটা দিই আর কি সেন্টেন্সটাকে ট্রান্সলেট করার চেষ্টা করি। হ্যাঁ, সে ইংলিশে হোক বা বাংলাতে হোক। তো প্রথম যে জিনিসটা তাই আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আক্ষরিক অনুবাদ করা যাবে না। ওকে। 2 নম্বর বিষয় কি? 2 নম্বর বিষয় হচ্ছে আক্ষরিক অনুবাদ তো করবো না, তাহলে কি করব? আমরা যেটা করব সেটা হচ্ছে ভাবানুবাদ করব। অর্থাৎ পুরো যে বিষয়বস্তুটা রয়েছে একটা বাক্য পড়ে তার ভাবানুবাদ করব আমরা। ঠিক আছে, ভাব অনুবাদ, বুঝতে পারছো? সেটাই হচ্ছে ভাবানুবাদ। অর্থাৎ এক্স্যাক্ট মানে অক্ষর ধরে, অর্থাৎ শব্দ ধরে এক্স্যাক্টলি শব্দগুলোর মিনিং না তুলে পুরো বাক্যটার একটা মোটামুটি ভাবানুবাদ করার আমাদেরকে চেষ্টা করতে হবে। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি করতে হবে না, বাগধারা ও প্রবাদ প্রবচন। আমরা যে সমস্ত বাগধারা আমরা পাই সব জায়গাতেই থাকে, ইংলিশে যাকে আমরা বলি ইডিয়ামস। তো বাগধারা বা প্রবাদ প্রবচন যেগুলো থাকবে সেইগুলো কিন্তু নিজের খেয়াল খুশি মতো লেখা যাবে না, এক্স্যাক্টলি যেটা সেইটাই লিখতে হবে। ঠিক আছে, তো বাগধারা প্রবাদ প্রবচনের কী করতে হবে, সঠিক অনুবাদ করতে হবে। যেগুলো আমাদের সত্যিকারের বাগধারা বা প্রবাদ প্রবচন রয়েছে, এক্স্যাক্টলি যে শব্দটা রয়েছে আমাদেরকে সেটাই ইউজ করার, ব্যবহার করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর আসি 4 নম্বর। 4 নম্বর পয়েন্ট বলছে সংলাপ। সংলাপ যদি থাকে, সংলাপের ক্ষেত্রে কি করতে হবে, সংলাপ যেমন থাকবে তেমনই রাখতে হবে। কারণ এখানে যদি সংলাপের ওপর খবরদারি করি সেটা তাহলে আমার সংলাপ হয়ে গেল, তাই না? তো সংলাপ, সংলাপ যেমন থাকবে সেরকমই রাখতে হবে। তেমনই থাকবে, তেমনই রাখতে হবে। 5 নম্বর পয়েন্ট বলছে সংলাপ যেমন হলো, উদ্ধৃতির ক্ষেত্রেও তাই। কোটেশন যেগুলো থাকবে সে সমস্ত উদ্ধৃতির ক্ষেত্রেও তাই। উদ্ধৃতির ক্ষেত্রেও আমরা যেমন থাকবে তেমন, নো চেঞ্জেস, যেমন থাকবে তেমন। ঠিক আছে, সংলাপ উদ্ধৃতি যাই থাকবে, বিশেষ করে কোটেশন তো মানে মারাত্মক রকমের অপরাধ হয়ে যাবে সেখানে চেঞ্জ করাটা। তো উদ্ধৃতি যেমন থাকবে তেমনই রাখবো। 6 নম্বর পয়েন্ট, অনেক ক্ষেত্রে দেখবে বাক্যগুলো বেশ বড় বড় থাকে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে জটিল বা যৌগিক বাক্য যদি থাকে যে সমস্ত, সেইগুলোকে প্রয়োজনে ভেঙে সরল বাক্যে করে নেওয়া যেতে পারে। ঠিক আছে, যদি প্রয়োজন হয় তাহলে সেগুলোকে আমরা সরল বাক্যে করে নিতে পারি। ওকে। 7 নম্বর বিষয় হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকের ক্ষেত্রে এই জিনিসটা আমি দেখেছি কারেকশন করতে গিয়ে খুব গুলিয়ে যায়। পদক্রম কীভাবে, বাংলা ইংলিশের কিন্তু পদক্রম যেটা সেটা কিন্তু এক না। তো বাংলার ক্ষেত্রে পদক্রম হবে কর্তা, কর্ম, ক্রিয়া। ঠিক আছে। নম্বর 8, আমরা যেমন 6 নম্বর বললাম যে জটিল যৌগিক বাক্যকে আমরা সরল করতে পারি, তেমনি যদি খুব ছোট ছোট যদি বাক্য থাকে, হ্যাঁ খুব ছোট ছোট যদি বাক্য থেকে থাকে তাহলে একাধিক সরল বাক্য, খুব ছোট ছোট যদি বাক্য থাকে সেইগুলোকে আমরা কী করতে পারি,
জটিল বা যৌগিক করে নিতে পারি। ঠিক আছে, আর একটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে ক্রিয়ার কাল পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, ক্রিয়ার কাল পরিবর্তন করা যাবে না, পরিবর্তন করা যাবে না। যদি ধরো সেখানে অতীতকালে বলা আছে, পাস্ট টেন্সে বলা আছে, তুমি নিজের মতো করে প্রেজেন্টে বলে দিলে, অনেক ক্ষেত্রেই অনেকের এই স্বভাবটা থাকে, প্রথম বাক্যটা হয়তো লিখছে পাস্ট টেন্সে, পরবর্তীকালে ইজটা বা ওয়াজটা ইজ হয়ে যায়, টেন্সের নো চেঞ্জ। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের এই ট্রান্সলেশন হোক বা বঙ্গানুবাদের ক্ষেত্রে। ওকে, তো এবার আমি যে আমাদের বঙ্গানুবাদটা রয়েছে ওটাকে আমি একটা ছোট ছোট বাক্যে নিয়ে নিয়েছি আমাদের যাতে করতে সুবিধা হয়। বলছে গুড ম্যানার্স আর ভেরি ইম্পর্ট্যান্ট হোয়েন ইউ আর উইথ ইউর ফ্রেন্ডস। তো আমরা আমাদের যেটা প্রাথমিকভাবে গুড ম্যানার্স আমরা বলতেই পারি ভালো ব্যবহার। ঠিক আছে, আর ভেরি ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ, হোয়েন ইউ আর উইথ ইউর ফ্রেন্ডস যখন তুমি তোমার বন্ধুদের সঙ্গে রয়েছো। কিন্তু আমরা এইভাবে কি বাক্যটা লিখব? একদমই না, এইভাবে আমরা বাক্য লিখব না। আমরা প্রথমে প্রত্যেকটার মিনিংটা নিজের মনের মধ্যে ঢুকিয়ে নেব, আত্মস্থ করে নেব, তারপরে শব্দগুলোকে সাজিয়ে আমরা বাক্যটা লেখার চেষ্টা করব এবং চেষ্টা করব যাতে সরাসরি, যে বললাম আক্ষরিক অনুবাদ, যখনই আমরা বিষয়টাকে গুছিয়ে লিখব তখনই আর এটা আক্ষরিক অনুবাদ থাকবে না, অটোমেটিক এটাই ভাবানুবাদ হয়ে যাবে। নর্মাল যেরকম বললাম যে গুড ম্যানার্স আর ভেরি ইম্পর্ট্যান্ট হোয়েন ইউ আর উইথ ইউর ফ্রেন্ডস, ভালো ব্যবহার খুব গুরুত্বপূর্ণ যখন তুমি তোমার বন্ধুদের সঙ্গে রয়েছো। এটাকে যদি একটু ভালোভাবে লিখি তাহলে কি বলতে পারি, যে যখন বন্ধুদের সঙ্গে রয়েছো, যখনটাকে আগেও দিতে পারি পরেও দিতে পারি। ঠিক আছে, যখন বন্ধুদের সঙ্গে রয়েছো বা বন্ধুদের সঙ্গে যখন রয়েছো, ঠিক আছে, বন্ধুদের সঙ্গে রয়েছো, সঙ্গে রয়েছো, তখন কি বলছে, লাস্টের পার্টটা করলাম, হোয়েন ইউ আর উইথ ইউর ফ্রেন্ডস গুড ম্যানার্স আর ভেরি ইম্পর্ট্যান্ট। গুড ম্যানার্স আর ভেরি ইম্পর্ট্যান্ট আমরা বলতে পারি যে ভালো ব্যবহার খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমি সেটা করব না এখানে। আমি একটু অন্যরকমভাবে, একটু ভালো ভাষার মাধ্যমে এটা বলার চেষ্টা করব। কীরকম? তো বলতে পারি বন্ধুদের সঙ্গে যখন রয়েছো তখন রয়েছো রয়েছো তখন সৌজন্য রাখাটা, সৌজন্য, দেখো গুড ম্যানার্সকে আমরা ভালো ব্যবহার না বলে কি বললাম, সৌজন্য, বা আর একটা বলতে পারি সেটা হচ্ছে সদ্ব্যবহার। আচ্ছা, এই বানানটা কিন্তু সদ্ব্যবহার লিখতে গেলে কিন্তু বানানটাও খেয়াল রাখতে হবে। তো বন্ধুদের সঙ্গে যখন রয়েছো তখন সৌজন্য বা সদ্ব্যবহার রাখাটা, রাখাটা বা করাটা, রাখাটা খুবই, প্রথমটা ইম্পর্টেন্ট মানে বললাম কি, আমরা যেটা স্বাভাবিকভাবে লিখি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেটাকে আমরা গুরুত্বপূর্ণ না বলে কি বলতে পারি, জরুরি, তাই না? আবার বলতে পারি কি, প্রয়োজন, প্রয়োজন। তাহলে দেখো আমরা যে জিনিসটা ভেবেছিলাম আর যেটা লিখলাম দুটোর মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছো পার্থক্য রয়েছে। তো এটাই, আর কিছু না। সবাই, অনেকেই বলেন যারা ভালো লিখতে পারবে না, মানে যাদের সেই দখলটা নেই, তারা সিম্পলভাবে লিখবে। আমি মানছি সিম্পলভাবে লেখো, কিন্তু এই প্র্যাকটিস করতে করতেই দেখবে সিম্পলের ভেতরেও কিন্তু অনেক কিছু জিনিস, মানে মাল মশলা অলংকার ঢুকে গেলে সেটা এমনি, মানে ভাষাগতভাবে খুব সুন্দর হয়ে উঠবে। তাহলে আমরা কি পেলাম, গুড ম্যানার্স আর ভেরি ইম্পর্ট্যান্ট হোয়েন ইউ আর উইথ ইউর ফ্রেন্ড। তাহলে যখন বন্ধুদের সঙ্গে রয়েছো তখন সৌজন্য বা সদ্ব্যবহার রাখাটা বা সদ্ব্যবহার করাটা, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ বা জরুরি বা প্রয়োজন। ঠিক আছে, এটুকু আমরা বলতে পারি। আমি এক্স্যাক্টলি ওইভাবে কিন্তু বলছি না, আমি চেষ্টা করছি যে যাতে এই লেখার ক্যাপাবিলিটিটা তৈরি হয়।
এবং সেখান থেকে ভালো থেকে আরও কীভাবে ভালো করা যায় সেই জায়গাটা কিন্তু আমি গাইড করছি। ঠিক আছে, ওকে। আমাদের দ্বিতীয় বাক্য কী ছিল? দ্বিতীয় বাক্য বলছে হোয়েন ইউ স্পিক টু এনি ওয়ান, স্পিক ক্লিয়ারলি, ডিস্টিংক্টলি, সাফিসিয়েন্টলি অ্যান্ড লাউডলি সো দ্যাট দ্য পার্সন ক্যান হিয়ার ওয়েল। আচ্ছা, এখানে প্রথম কি বলছি যে প্রথমে একটু প্রত্যেকটা শব্দের মানেটা আগে আত্মস্থ করে নাও, তারপরে পুরো বাক্যটাকে মনে মনে সাজাও। হোয়েন ইউ স্পিক টু এনি ওয়ান, যখন তুমি কারোর সাথে কথা বলছো, ঠিক আছে, তো হোয়েন ইউ স্পিক টু এনি ওয়ান, যখন কারোর সাথে কথা বলছো, স্পিক ক্লিয়ারলি। ক্লিয়ারলি মানে কি, আমরা এখানে কি বলবো? আমরা সাধারণত ক্লিয়ারলি মানে কী বলি? পরিষ্কারভাবে বলি। ঠিক আছে, আপাতত আমি এই মানেগুলি ধরছি। ডিস্টিংক্টলি মানে কি? এক্স্যাক্ট মানে হচ্ছে স্বতন্ত্রভাবে। আচ্ছা, তারপর বলছে সাফিসিয়েন্টলি মানে পর্যাপ্ত, সাফিসিয়েন্টলিভাবে, পর্যাপ্তভাবে। অ্যান্ড লাউডলি, লাউডলি মানে কি উচ্চস্বরে? তা তো নয়। ঠিক আছে, কি বলবো? এই লাউডলি জায়গাটা কি বলবো? এই শব্দটাকে আমরা কিভাবে বাংলায় ব্যবহার করতে পারি সেটাই হচ্ছে কিন্তু মেন ফান্ডা। সো দ্যাট দ্য পার্সন ক্যান হিয়ার ওয়েল, যাতে করে দ্য পার্সন ক্যান হিয়ার ওয়েল, ব্যক্তিটি ভালোভাবে শুনতে পারে। তো এই মোটামুটি শব্দগুলো পেলাম। এবার চেষ্টা করছি একটু ভালো শব্দ দিয়ে এই বাক্যটাকে গোছানোর। তাহলে আমরা কি বলছি? যখন কারোর সাথে কথা বলছো, হোয়েন ইউ স্পিক টু এনিওয়ান, যখন কারোর সাথে, এনিওয়ান যখন কারোর সঙ্গে বা সাথে, সঙ্গেই বলি, যখন কারোর সঙ্গে কথা বলছো তখন কি করবে? এখানে ক্লিয়ারলি যেটা বললাম, পরিষ্কারভাবে, কি আমরা বলতে পারি কি ক্লিয়ারলির মিনিং? সুস্পষ্টভাবে, সুস্পষ্টভাবে। তারপরে রয়েছে ডিস্টিংক্টলি, ডিস্টিংক্টলি মানে স্বতন্ত্রভাবে। হ্যাঁ, আমরা বলতে পারি, কিন্তু যদি আরও এইভাবে বলি যে দৃঢ় প্রত্যয়ের সাথে, তাই না? এটা ভালো বাংলা হলো দৃঢ় প্রত্যয়ের সঙ্গে, দৃঢ় প্রত্যয়ের সঙ্গে। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলছে সাফিসিয়েন্টলি, পর্যাপ্ত। তাই কি? তার জায়গায় যদি বলি যথাযথভাবে, যথাযথভাবে। ওকে, এবং লাস্ট হচ্ছে লাউডলি। লাউডলি মানে আমরা চিৎকার করে বলবো না, কিন্তু লাউডলি মানে হচ্ছে এখানে দৃপ্ত কণ্ঠে, দৃপ্ত কণ্ঠে। দেখো কতগুলো ভালো বাংলা পেলাম কিন্তু। ঠিক আছে, যাতে, সো দ্যাট, যাতে বা যার ফলে, যার ফলে বলতে পারি, বা যাতে সেই ব্যক্তিটি, সেই ব্যক্তিটি ভালোভাবে শুনতে পান, ভালোভাবে শুনতে পান, শুনতে পান। তাহলে কি দাঁড়ালো? হোয়েন ইউ স্পিক টু এনিওয়ান, স্পিক ক্লিয়ারলি, ডিস্টিংক্টলি, সাফিসিয়েন্টলি অ্যান্ড লাউডলি সো দ্যাট দ্য পার্সন ক্যান হিয়ার ওয়েল। যখন কারোর সঙ্গে কথা বলছো তখন সুস্পষ্টভাবে, দৃঢ় প্রত্যয়ের সঙ্গে, যথাযথভাবে, দৃপ্ত কণ্ঠে বলো। এখানে বলোটা বাদ পড়ে গেছে, দৃপ্ত কণ্ঠে বলো, যাতে সেই ব্যক্তিটি ভালোভাবে শুনতে পান। ওকে, আচ্ছা, এই বাক্যটা কি বলছে? বলছে ইট ইজ অ্যান ইনসাল্ট টু এ পার্সন টু আস্ক হিজ অ্যাটেনশন অ্যান্ড দেন স্পিক সো দ্যাট হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড ইউ। আচ্ছা, এটা যদি আমরা পার্ট করে আগে মানেটা একটু আত্মস্থ করে নিই। কী না বলছি? ইট ইজ অ্যান ইনসাল্ট, এটা একটা অপমান, টু এ পার্সন, একজন লোকের কাছে, একজন ব্যক্তির কাছে, টু আস্ক হিজ অ্যাটেনশন, তার অ্যাটেনশন নেওয়ার পর, তার মনোযোগ আকর্ষণ করার পর, অ্যান্ড দেন স্পিক সো দ্যাট হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড ইউ, এবং তারপর তোমার সো দ্যাট হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড ইউ, সে তোমাকে যদি বুঝতে না পারে, দেন স্পিক সো দ্যাট, এমনভাবে বলছো যাতে তিনি বুঝতে না পারেন। তো এটাকে যদি একটু গুছিয়ে লিখি, এটা আমরা মোটামুটি একটা মানে পেলাম। তো এটাকে যদি আমরা গুছিয়ে লিখি, কি বলতে পারি? যে কারোর কারোর মনোযোগ, মনোযোগ বা আমরা যেটাকে বলি দৃষ্টি আকর্ষণ করা, কথাটা প্রায়ই ব্যবহার করি আমরা। কারোর মনোযোগ বা দৃষ্টি
আকর্ষণ করেও, মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করেও তাকে তোমার কি বক্তব্য, তাকে তোমার বক্তব্য বোঝাতে না পারাটা আমরা কি বলতে পারি? ইনসাল্টের শব্দের জন্য অপমানেরও বলতে পারি, বা বলতে পারি অসম্মানের, বা বলতে পারি অমর্যাদার। ঠিক আছে, অমর্যাদার। তাহলে কি দাঁড়ালো? ইট ইজ অ্যান ইনসাল্ট টু এ পারসন টু আস্ক হিজ অ্যাটেনশন অ্যান্ড দেন স্পিক সো দ্যাট হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড ইউ। কারোর মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করেও তাকে তোমার বক্তব্য বোঝাতে না পারাটা অসম্মানের। ওকে, এবার হচ্ছে লাস্ট লাইন কি বলছে? অ্যান্ড রিমেম্বার ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু মেক ইয়োর সেলফ আন্ডারস্টুড। এবং কি বলতে পারি? এবং মনে রেখো, এবং রিমেম্বার মনে রেখো নিজেকে বোঝানোর দায়িত্বটাও কিন্তু তোমারই, তাই তো? নিজেকে বোঝানোর দায়িত্ব তোমার। ঠিক আছে, তাহলে আমাদের বঙ্গানুবাদটা আলটিমেট কি দাঁড়ালো সেটা যদি একটু আমি মুখে বলে দিচ্ছি। ঠিক আছে, বলছে গুড ম্যানার্স আর ভেরি ইম্পর্ট্যান্ট হোয়েন ইউ আর উইথ ইউর ফ্রেন্ডস। বন্ধুদের সঙ্গে যখন রয়েছ তখন সৌজন্য বজায় রাখাটা বা সদ্ব্যবহার করাটা খুব গুরুত্বপূর্ণ বা প্রয়োজন বা জরুরি। তারপর বলছে হোয়েন ইউ স্পিক টু এনিওয়ান স্পিক ক্লিয়ারলি, ডিস্টিংক্টলি, সাফিসিয়েন্টলি অ্যান্ড লাউডলি সো দ্যাট দ্য পার্সন ক্যান হিয়ার ওয়েল। যখন কারোর সঙ্গে কথা বলছো তখন সুস্পষ্টভাবে, তাই তো, স্পিক ক্লিয়ারলি সুস্পষ্টভাবে, ডিস্টিংক্টলি মানে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে, সাফিসিয়েন্টলি যথাযথভাবে, এবং অ্যান্ড লাউডলি অর্থাৎ দৃপ্ত কণ্ঠে বলো, সো দ্যাট দ্য পার্সন ক্যান হিয়ার ওয়েল যাতে সেই ব্যক্তিটি ভালোভাবে শুনতে পান। ইট ইজ অ্যান ইনসাল্ট টু এ পার্সন টু আস্ক হিজ অ্যাটেনশন অ্যান্ড দেন স্পিক সো দ্যাট হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড ইউ। তাহলে কি, যে কারোর মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করেও তাকে তোমার বক্তব্য বোঝাতে না পারাটা অসম্মানের বা অমর্যাদার বা অপমানের। ঠিক আছে, লাস্ট লাইন অ্যান্ড রিমেম্বার ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি টু মেক ইয়োর সেলফ আন্ডারস্টুড। নিজেকে বোঝানোর দায়িত্ব কিন্তু তোমার। ঠিক আছে, এই গেল তাহলে আমাদের প্রথম বঙ্গানুবাদ। এইভাবেই চেষ্টা করব যাতে লেখার ইমপ্রুভমেন্ট হয়। ঠিক আছে, মানে কিভাবে আমরা লেখার ইমপ্রুভ করতে পারি সেই দিকটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।